মা জননীরা, আমাকে আপনারা ক্ষমা করবেন। গল্পে লেখা আমার নেশা, আবার পেশাও বটে। কিন্তু তা বলে আমি আপনাদের কখনো গল্প শোনানোর নাম করে মিথ্যে কথা শোনাতে পারিনি। সে কাজ আমার দ্বারা হয় না। প্রতিদিন লেখবার আগে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ৩৩ কোটি দেবতা আর মা বসুমতীকে সাক্ষী রেখে আমি লিখতে শুরু করি। যারা শোনেন তারা কেউ ভালো বলে প্রশংসা করেন, আবার কেউ নিন্দে করেন। তার নিন্দে করুন গে, তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি আপনাদের গল্প শুনিয়েই খালাস। নিজের বিবেকের কাছে আমি খাঁটি, এই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। এর চেয়ে বেশি সুখ আমি চাই না। আপনারা বিশ্বাস করুন, আপনাদের আমি শ্রদ্ধা করি, আপনাদের আমি ভক্তি করি। মায়ের জাতের ওপর আমার বিশ্বাসের অন্ত নেই। এই গৌরচন্দ্রিকাটুকু এ গল্পের পক্ষে অপরিহার্য। এটুকু না বললে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন, তাই বলছি। এবার আপনারা গল্পটা শুনুন। ছোট গল্পের আগে নায়ক নায়িকার বা পাত্রপাত্রীর নাম বলা দরকার। কিন্তু এ গল্পের প্রধান চরিত্রের নাম আমি জানতাম না। শুধু আমি নয়, আমার সঙ্গে যত লোক সেদিন ভবানীপুর থানায় ছিল কেউই জানতো না। ভবানীপুর থানার দ্বারকাটিও বারবার মহিলাটিকে জিজ্ঞেস করছিল, আপনার নাম কি? মহিলাটি কিছুই উত্তর দেননি, চুপ করেছিলেন শুধু। বলুন, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আপনার স্বামীর নাম কি? কোনো কথারই উত্তর সেদিন দেননি মহিলাটি। ভবানীপুর থানা তখন মানুষের ভিড়ে ভেঙে পড়েছে। ২ নম্বর বাসে যত লোক ছিল প্রায় সবাই তখন এসে থানার ভেতরে ঢুকে পড়েছে। যারা ভেতরে ঢুকতে পারেনি তারা বাইরে থেকে উঁকি মারার চেষ্টা করছে। পুলিশ কনস্টেবলরা অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারছে না। এখানে কি হয়েছে মশাই? রাস্তার লোকের অভাব নেই কলকাতা শহরে। উত্তেজনার খোরাক চাই সকলের। রাস্তায় রাস্তায় বেড়াতে বেড়াতে কিছু মানুষের ভিড় দেখলেই আমরা উঁকি মেরে দেখি। কিছু অস্বাভাবিক ঘটনা ঘটলে খুশি হই। কী হয়েছে মশাই, এখানে ভিড় কিসের? কে জানে মশাই, আমিও আপনার মতো কিছুই বুঝতে পারছি না। পাশ থেকে একজন বললে, চোর ধরেছে বাসে। চোর? হ্যাঁ মশাই, শুনছি নাকি মেয়ে মানুষ চোর। মেয়ে মানুষ চোর কথাটা বারুদের মতো হঠাৎ যেন বাতাসকে বিষাক্ত করে দিলে। যারা রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের কানে কথাটা যেতেই থমকে দাঁড়িয়ে গেল। তাদের দেখা দেখি আরও কয়েকজন যারা জরুরি কাজে বেরিয়েছিল তারা কাজ পণ্ড করে ভেতরে ঢোকবার চেষ্টা করলে। তখন কনস্টেবল একেবারে থানার সামনে রুল উঁচিয়ে হেঁকে এলো, ভাগো, ভিড় হটাও, ভিড় হটাও। কিন্তু কে আর তখন শুনছে তাদের কথা? যারা ভেতরে ঢুকেছে একেবারে মহিলাটির কাজ ঘেঁষে দাঁড়িয়েছে, তাদেরই বেশি সুবিধে। তারা স্পষ্ট দেখতে পাচ্ছে মহিলাটিকে, অনেকক্ষণ থেকেই দেখে আসছে। সেই যখন বউবাজারে ২ নম্বর বাসে উঠেছিল তখন থেকে। উঠে লেডিস সিটে বসেছিল। অবশ্য তখন এমন করে তার দিকে নজর করবার সুযোগ আসেনি। অন্তত ভদ্রতার খাতিরেও কোনো মহিলার মুখের দিকে ক্যাটক্যাট করে চেয়ে তো থাকা যায় না, যাওয়া উচিতও নয়। অমন কত মেয়ে বাসে উঠছে, বাস থেকে নামছে, কে তার হিসেব রাখছে? আপনি কোথা থেকে বাসে উঠেছিলেন? ডবল ডেকার বাসের একতলার দুপাশে ঢুকেই লম্বা লেডিস সিট। একজন লেডি ওঠে তো আরেকজন নামে। তখনও বাসে চাপাচাপি ভিড়। পুরুষেরা প্যাসেজের উপর পাদানিতে সিঁড়ির ধাপে ধাপে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে দোল খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ঝুলছে। আর তখন লেডিস সিটের উপর একটি মেয়ে সব জায়গা জুড়ে বসে আছেন। সবাই পকেট সামলাচ্ছে, জামা কাপড় জুতো বাঁচাচ্ছে। তার উপর অফিসের ছুটির সময়। সে সময় কারো জ্ঞান ছিল না কোনো দিকে। এক একটা স্টপেজ এসেছে আর যেন মল্লযুদ্ধ শুরু হয়েছে। কারো হাতে ছাতা, কারো পুটুলি, কারো ফাইল। জামা ছিঁড়ে ফোড় ফোড় হয়ে গেল। সে সময় লেডিস সিটের দিকে নজর দেওয়ার কারো সময় ছিল না। আপনি ঠিক জানেন এটা আপনার অ্যাটাচি কেস? মনে আছে এক ভদ্রলোক উঠেছিলেন ঠিক বোধহয় মেডিকেল কলেজের সামনের স্টপেজ থেকে। ট্রাউজার, ওপেন ব্রেস্ট কোট পরা ছিল, খুব জরুরি কাজেই বোধহয় যাচ্ছিলেন। হাতে ছিল একটা অ্যাটাচি কেস। বাসের হ্যান্ডেল ধরে বললেন, মশাই একটু ভেতরে সরে যাবেন। কে আর সরে যাবে? কে আর অন্য লোকের দুঃখ বোঝে? কার এত মাথা ব্যথা? কিন্তু তারই মধ্যে ভদ্রলোক এক হাতে অ্যাটাচি কেস আর এক হাতে হ্যান্ডেলটা ধরে একটা পাদানিতে পা রাখবার ব্যবস্থা করেছিলেন কোনো মতে। তারপর ঝুলতে ঝুলতে চলতে গিয়ে হাতটা একটু ব্যথা হয়ে গিয়েছিল বোধহয়। তাড়া কান নেই, সকলেরই তো জরুরি কাজ, সকলেই তো কাজ করতে ছুটছে। কেউ বাড়ি যাবে, কেউ আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাবে, কেউ হাসপাতালে যাবে, নানান ঝঞ্ঝাটে সবাই জ্বলছে, কাউকে দোষ দেওয়া যায় না। তবু মনে আছে ভদ্রলোক শেষ পর্যন্ত পাদানি পেরিয়ে প্যাসেজ থেকে একেবারে ভেতরে ঢুকে পড়েছিলেন। তারপর একটা লেডিস সিট খালি দেখে হাতের বোঝাটা খালি করবার জন্য অ্যাটাচি কেসটা সেখানে এক কোণে রেখে দিয়েছিলেন। এ ঘটনা কেউ দেখেছে? অনেকে দেখেওনি। আজকের দিনে কারোর এমন সময় নেই সব দিকে চোখ মেলে সব কিছু দেখবে। আর তাছাড়া ঘরের বাসের মধ্যে কেউ কাউকে চেনে না। কে কার পাশে বসলো তা দেখবারও সময় নেই। শুধু কোথায় কোন সিটটা খালি হলো কিংবা খালি হতে পারে সেদিকেই নজর। একটা সিট খালি হবার সূচনা হলেই 10 জনে হাঁ হাঁ করে ঝাঁপিয়ে পড়ে।
কে আগে বসতে পারে তারই প্রতিযোগিতা চলে। সেই পাইকপাড়া থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত এই হচ্ছে প্রতিটি বাসের ভেতরের ইতিহাস। ইন্সপেক্টর বললে, তারপর যে ভদ্রলোক গোড়া থেকে সমস্ত ঘটনা লক্ষ্য করে এসেছেন তিনি বললেন, তারপর এলগিন রোডের কাছে আসতেই এক ভদ্রলোক তাড়াহুড়ো করে সকলকে ঠেলে ঠেলে চিৎকার করে বললেন, বাঁধকে বাঁধকে। বাস তখন ভালো করে বাঁধেওনি, ভদ্রলোক লাফিয়ে নেমে পড়লেন। আরও ভালো করে থামবার আগেই কন্ডাক্টর আবার বেল বাজিয়ে দিয়েছে, আর সামনের ট্রাফিক সিগন্যাল ল্যাম্প গ্রিন ছিল। ড্রাইভারও স্টার্ট দিয়ে দিয়েছে। তারপর তখন আমার খেয়াল হলো, ভদ্রলোক তো অ্যাটাচি ফেলে গেলেন। এই ট্রাউজার ওপেন ব্রেস্ট কোট পরা ভদ্রলোকই তো মেডিকেল কলেজের সামনে থেকে অ্যাটাচি কেসটা নিয়ে উঠেছিলেন। অতি কষ্টে হ্যান্ডেল ধরে চলতে চলতে শেষকালে ভেতরে ঢুকে ওই খালি লেডিস সিটটার উপর কেসটা রেখেছিলেন। কথাটা কন্ডাক্টরকে বলতে সেও ঘন্টা দিলেন। সবাই মুখ বাড়িয়ে চিৎকার করে উঠলুম, ও মশাই, আপনার অ্যাটাচি কেস ফেলে গেলেন, ও মশাই শুনছেন? ভদ্রলোক তখন কোথায়, রাস্তায় নেমে কোন দিকে গেছেন তার আর পাত্তা নেই। আর বাসটাও তখন পুরো স্পিডে গিয়ে চলেছে। সবাই মিলে আলোচনা করা হলো ওটাকে বাসের ডিপোতে গিয়ে জমা দেওয়া ভালো। যদি বাড়ি গিয়ে মনে পড়ে তাহলেও একবার খবর নিতে পারেন বাস অফিসে। কন্ডাক্টর ওটাকে ডিপোতে জমা দিয়ে দেবেন। দাম জিনিস হয়তো ভদ্রলোক ফেলে গেছেন। কিন্তু অ্যাটাচি কেসটা নিয়ে যেতেই ভদ্রমহিলাটি কেমন বিরক্ত হলো। বললে, এটা তো আমার। আপনার? মহিলাটি বললে, হ্যাঁ আমার, এটা আমার জিনিস। কন্ডাক্টর প্রথমে একটু কিন্তু করেছিল। বেশ ধবধুরস্ত মহিলা, গলায় সরু চেন হার রয়েছে, হাতে সোনার বালা রয়েছে, ছাপা শাড়ি, লং স্লিভ ব্লাউজ, ডোনাট খোঁপা, যেমন অন্য মেয়েদের থাকে সেরকমই, কোনো তফাৎ নেই। মধ্যবিত্ত শিক্ষিত মহিলা, বেশ ছিমছাম গড়ন, বয়স 36-37 হবে। কেমন যেন একটা মিষ্টি মাধুর্য মুখের আড়ালে। কন্ডাক্টর হাত বাড়িয়েও হাতটা গুটিয়ে নিলে। মহিলা ততক্ষণে অ্যাটাচি কেসটা নিজের কোলে তুলে নিয়েছে। কিন্তু বাসের মধ্যে দু একজন জাঁদরেল প্যাসেঞ্জারও থাকে, তারা সহজে ছাড়বার পাত্রও নয়। তারা সবসময় দুর্বলের পক্ষে, তারা ভয় ত্রাতা, পতিত পাবন। আপনার ওটা কীরকম? ওটা তো ওই ভদ্রলোক ফেলে গেলেন, আমি তো নিজের চোখে দেখেছি। বাসশুদ্ধ লোক এতক্ষণে সচেতন হয়ে উঠেছে। সবাই দেখলে মহিলাটির দিকে। সকলেরই দর্শনীয় বস্তুতে পরিণত হয়ে উঠেছে মহিলাটি। আপনি দেখেছেন? হ্যাঁ মশাই, আমি নিজের চোখে দেখেছি। মেডিকেল কলেজের সামনে ভদ্রলোক উঠলেন হাতে অ্যাটাচি কেসটা নিয়ে। শেষকালে কোথাও রাখবার জায়গা না পেয়ে ওই খালি জায়গাটাই রেখে দিলেন। আরেকজন পাশ থেকে বললেন, হ্যাঁ মশাই, আমিও দেখেছি ভদ্রলোকের হাতে অ্যাটাচি কেসটা ছিল। আহা, এতক্ষণ বোধহয় সে ভদ্রলোক বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। মশাই, বাসে এরকম লোকে কত কি ফেলে যান, উপদেশ দেবার লোকের অভাব হয় না। কন্ডাক্টরকে একজন বললে, আপনি কারো কথা শুনবেন না মশাই, আপনি ডিপোতে গিয়ে ওটা জমা করে দেন। কন্ডাক্টর মহিলাটির দিকে আবার হাত বাড়িয়ে দিলে, দিন অ্যাটাচি কেসটা দিন। এটা আমার। আমার মানে? আমার মানে আমার। এতক্ষণ যারা কোনো কিছুতে মাথা ঘামায়নি সেই শান্তশিষ্ট শান্তিপ্রিয় ভদ্রলোকের দলও মুখ ফেরালো এবার। আপনার জিনিস বললেই হলো? আমরা দেখলুম অন্য এক ভদ্রলোক অ্যাটাচি কেস নিয়ে ওখানে রেখে দিলেন, আর আপনি বলছেন আপনার। আপনার বললেই আমরা ছেড়ে দেব। বেশ গরম হয়ে উঠল ভেতরে। ড্রাইভার তখন ফুল ফোর্সে গাড়ি চালিয়েছে। কন্ডাক্টরের টিকিট কাটা ঘুচে গেল। আপনি জিনিসটা দেবেন কি না বলুন। মহিলাটি গম্ভীর গলায় বললে, আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই না। কথা বলতে আপনাকে কে বলেছে? জিনিসটা দিয়ে দিন, চুপ করে থাকুন। অন্য লেডিস সিটে যেসব মহিলারা বসেছিলেন তাদের মধ্যেও ব্যাপারটা সংক্রামিত হয়ে গেছে ততক্ষণে। এতক্ষণ বুড়ি মতন মহিলা বললেন, কেন বাবা তোমরা অমন করে বলছো? কেউ কি কারো জিনিস এমন করে নিতে পারে? নিতে পারে কিনা সে আমরা জানি, যা জানেন না তা নিয়ে আপনি কথা বলতে আসবেন না। আরেকজন মাঝবয়সী মহিলা ওপাশে বসেছিলেন, তিনি বললেন, আপনারা কেন ওকে অমন করে বলছেন? মেয়েদের সম্মান রেখে কথা বলতে পারেন না? আপনি এর মধ্যে কথা বলতে আসবেন না মা, আমরা যথেষ্ট সম্মান রেখে কথা বলছি। অ্যাটাচি কেসটা হাতে নিয়ে ভদ্রমহিলা এবার উঠল। স্টপেজ এসেছে একটা, একেবারে নেমে চলে যাওয়ার চেষ্টা। কন্ডাক্টর, যেতে দেবেন না ওকে। কোথায় যাচ্ছেন আপনি? মহিলাটি বললেন, আমি নামবো এখানে, সরুন। নেমে যাবেন মানে? অ্যাটাচি কেসটা দিয়ে নেমে যান। ভদ্রমহিলা তবু নামবার উদ্যোগ করছে। কয়েকজন সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো, বললে, জিনিস চুরি করে নেমে যেতে পারবেন না। ভদ্রমহিলা বললে, জানেন আপনাদের পুলিশ ডেকে অ্যারেস্ট করাতে পারি। ওপাশ থেকে এক বৃদ্ধ ভদ্রলোক বললে, আপনারা যেতে দিন না ওকে, কেন রাস্তা আটকাচ্ছেন? সে কথায় কান দিল না কেউ। বললে, পুলিশের ভয় দেখাবেন না, তাতে আপনিই বিপদে পড়বেন। একজন বললে, চলুন ওকে ধরে নিয়ে থানায় চলুন, সব হিল্লে হয়ে যাবে। কথাটা তুলতেই হই হই করে উঠল সবাই। বাস ছেড়ে দিচ্ছিল। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? সবাই নামলো, ভদ্রমহিলাও নামলো, বাসশুদ্ধ লোকই নামলো, কিন্তু বাইরের লোকও জুটলো। সামনেই ভবানীপুর থানা, ভবানীপুর থানাতেই নিয়ে চলুন মশাই, মুখোমুখি ফয়সালা হয়ে যাক। তারপর
ইন্সপেক্টর এতক্ষণ কোনো কথারই সঠিক জবাব পাননি। আবার বললেন, এরা সবাই দেখেছেন এক ভদ্রলোক অ্যাটাচি কেস নিয়ে মেডিকেল কলেজের সামনে থেকে উঠেছেন, আর আপনি বলছেন এখন এটা আপনার। চারিদিকের ভিড়ের মধ্যে তখন তুমুল হইচই চলছে। কনস্টেবল কয়েকজন ভিড় সরিয়ে ঘর খালি করার চেষ্টা করলে, কিন্তু কে বাইরে যাবে? এমন মুখরোচক দৃশ্য দেখতে পাওয়া কম সৌভাগ্যের কথা নাকি। তারা রুল উঁচিয়ে এগিয়ে এলো। হটো, বাহার যাও, সব হট যাও। কথার জবাব দিন, চুপ করে আছেন কেন? ভদ্রমহিলা বললে, আপনি বিশ্বাস করুন, এই অ্যাটাচি কেস আমার। আপনি কোথা থেকে উঠেছিলেন? বউবাজার থেকে। যে ভদ্রলোক হাতে অ্যাটাচি কেসটা নিয়ে উঠেছিলেন, তিনি আপনার কাছে রাখতে দিয়েছিলেন এটা? মহিলাটি বললে, তিনি কি রাখতে দেবেন কেন? তার জিনিস হলে তিনি তো যাওয়ার সময় এটা নিয়ে নেমে যেতে পারতেন। এটা তো আমার। আপনার বাড়ি কোথায়? ভবানীপুরে, রামময় রোডে। আপনি কোথা থেকে আসছেন? ভদ্রমহিলা বললে, বউবাজারে আমার বোনের বাড়ি, আমি সেখান থেকেই আসছি। এই অ্যাটাচি কেসের মধ্যে কী জিনিস আছে? ভদ্রমহিলা বললে, আমার শাড়ি আর কিছু টাকা আছে। কত টাকা আছে? ভদ্রমহিলা বললে, তা মনে নেই। মনে করবার চেষ্টা করুন না, নিজের টাকা রেখে দিয়েছেন আর কত টাকা আছে মনে করতে পারছেন না। ভদ্রমহিলা বললে, না। চাবি? এ চাবি আছে আপনার কাছে? ভদ্রমহিলা বললে, না। সে কি, নিজের অ্যাটাচি কেস আর নিজের কাছে চাবি নেই? ভদ্রমহিলা বললে, আমার বোনের বাড়িতে ভুলে চাবিটা ফেলে এসেছি। আপনার বোনের বাড়িতে টেলিফোন আছে? ভদ্রমহিলা বললে, না। ইন্সপেক্টর হুঁশিয়ার লোক, বললে, তাতে ক্ষতি নেই, আমার কাছে মাস্টার কি আছে, তা দিয়ে সব খোলা যাবে। বলে তিনি কনস্টেবলকে মাস্টার কির গোছাটা আনতে বললেন। 1 মিনিটের ধৈর্য পরীক্ষা, কিন্তু সকলের মনে হলো সেই 1 মিনিটই যেন কল্পকালে রূপান্তরিত হয়ে গেল সেদিন সেই ভবানীপুর পুলিশ স্টেশনের ভেতরে। আর অ্যাটাচি কেসটা খোলবার সঙ্গে সঙ্গে বিংশ শতাব্দীর সমস্ত পাপ, সমস্ত লজ্জা, সমস্ত কলঙ্ক যেন এক চাবির মোচড়ে হাঁ করে উঠল। আশেপাশের ভিড়ের মানুষ তখন উল্লাস উদ্দাম হয়ে উঠেছে। ভদ্রমহিলা থাকতে পারলেন না, যেন ভেঙে পড়ল। বলল, এ অ্যাটাচি কেস আমার নয়, আমি মিথ্যে কথা বলেছিলাম, বিশ্বাস করুন, এ আমার নয়, আমি এর বিন্দু বিসর্গও জানি না। বলতে বলতে ভদ্রমহিলা সেই অবস্থাতেই চেয়ার থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। তারপর, মা জননীরা, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি সত্য বই মিথ্যা জানি না। আমি প্রতিদিন লেখবার আগে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, 33 কোটি দেবতা, মাতা বসুমতীকে সাক্ষী রেখে কলম ধরি। লেখা আমার নেশা, আবার পেশাও বটে। কিন্তু তা বলে গল্প শোনানোর নাম করে কখনো আমি আপনাদের মিথ্যে কথা শোনাতে পারিনি। আপনারা আমার শ্রদ্ধার পাত্রী, আপনারা আমার ভক্তির পাত্রী। আপনাদের মর্যাদাহানি আমার কল্পনার বাইরে। আমি আপনাদের আমার অন্তরের শ্রদ্ধা, ভক্তি, সম্মান জানাই। যারা শুনছিল এতক্ষণে তারা অধৈর্য হয়ে উঠেছিল। বললে, ওসব কথা থাক, তারপর কি হলো বলুন? অ্যাটাচি কেসের ভেতরে কি ছিল? সেই কথাই তো বলছি, যুগ যুগ ধরে সাহিত্য মানুষের কল্যাণবোধকে জাগ্রত করেছে, সাহিত্য জাতির মনের মুকুর। ওসব কথা থাক, অ্যাটাচি কেসের মধ্যে কি পাওয়া গেল বলুন শিগগির। একটা ছোট একদিনের মরা ছেলে। সমস্ত লোক তখন স্তম্ভিত হয়ে গেছে। কিন্তু সেদিন যারা সেই থানার মধ্যে ছিল তাদের সকলেরই মনে হয়েছিল ও যেন মরা ছেলে নয়, মানুষের ধর্ম, মানুষের কীর্তিকে কেউ যেন খুন করে রেখে গেছে একটা অ্যাটাচি কেসের মধ্যে। বিংশ শতাব্দীর সভ্যতার আত্মার গলা টিপে কেউ যেন ওখানে হত্যা করে ওই রকম করে সৎকার করতে চেয়েছে।